আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে কাজ, শক্তি এবং ক্ষমতা। এটি সপ্তম থেকে একদম দ্বাদশ শ্রেণী পর্যন্ত বিজ্ঞান বা পদার্থবিজ্ঞান বইয়ে একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক, কাজ, শক্তি এবং ক্ষমতা। তো তুমি এই মুহূর্তে হয়তো বসে পড়াশোনা করছো। তো বিজ্ঞানের ভাষায় কিন্তু এটি কাজ না। বিজ্ঞানের ভাষায় কাজ হওয়ার জন্য বলের একটা বিষয় থাকবে। বল প্রয়োগে যদি বস্তু স্মরণ ঘটে তাহলে তাকে কাজ বলে। যদি আমি ডাস্টারটি এখান থেকে সরিয়ে অন্য জায়গায় রাখি, বিজ্ঞানের ভাষায় এটা কাজ হবে। কিন্তু তুমি যে বসে পড়াশোনা করছো বা একজন ধরো একটা জায়গায় বসে বসে রান্না করছে, এটা কিন্তু বিজ্ঞানের ভাষায় কাজ হবে না। তো আসো, তো এর সংজ্ঞাটা হয়তো তোমরা অনেকেই জানো, ছোট ক্লাসেই শিখে ফেলেছো। না জানলে জেনে নাও, বল প্রয়োগের ফলে যদি বস্তু স্মরণ ঘটে তবে বল ও স্মরণের গুণফলকে কাজ বলে। তো কাজকে সাধারণত ডাব্লিউ দ্বারা প্রকাশ করা হয়। তোমরা জানো যে বলকে হচ্ছে এফ দ্বারা প্রকাশ করা হয় এবং স্মরণকে এস দ্বারা। তাহলে ডাব্লিউ সমান সমান এফ এস, অর্থাৎ বল এবং স্মরণের গুণফল। মনে করো 10 নিউটন বল প্রয়োগের ফলে কোনো বস্তুর 20 মিটার স্মরণ হলো। এটা হচ্ছে বল, এটা হচ্ছে স্মরণ। তখন কাজ কত হবে? তখন কাজ W সমান সমান হবে 10 গুণ 20 সমান সমান 200 জুল। এর মাধ্যমে আরেকটা জিনিস শিখে রাখো, কাজের একক হচ্ছে জুল। কাজের একক জুল। তো এই জিনিসটা শিখে গেলে যে বল প্রয়োগে যদি বস্তু স্মরণ ঘটে তাহলে কাজ বলে। তবে এই কাজটা দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে ধনাত্মক কাজ আর একটা হচ্ছে ঋণাত্মক কাজ। মনে করো তুমি বল প্রয়োগ যেদিকে করছো, বস্তুটা তুমি যেদিকে বল প্রয়োগ করেছো ওইদিকে স্মরণ না ঘটে তার উল্টা দিকে স্মরণ ঘটে গেছে, যদি এরকম হয় তাহলে সেই কাজটিকে বলে ঋণাত্মক কাজ। যেমন ধনাত্মক কাজ, যখন মনে করো একজন ব্যক্তি গাড়ি ঠেলতেছে, তো সে যেদিকে বল প্রয়োগ করছে তো গাড়িটা সেদিকেই যাবে, এটা হলো ধনাত্মক কাজ। আর ঋণাত্মক কাজ কি? মনে করো তুমি একটা কাঠে পেরেক ঠুকছো, তো বল প্রয়োগ যেদিকে করছো তো পেরেকটি সেদিকেই যাচ্ছে, কিন্তু এর বিপরীতে একটা বল আছে, তোমরা জানো যে ঘর্ষণ বল। তো ঘর্ষণ বল কি? প্রযুক্ত বলের বিরুদ্ধে কাজ করে। তো এই ঘর্ষণ বল, এইটা এখানে কাজ হবে ঋণাত্মক কাজ। আরো সহজ ভাবে বললে, যারা মনে করো ঢেকি দেখেছো, গ্রামে যারা ঢেকি দিয়ে পিঠা বানানোর সময় চাল গুঁড়া করে, তো ঢেকিতে যেদিকে বল প্রয়োগ করা হয় ঢেকির উল্টা পাশটা তার বিপরীত দিকে যায়। তো এই ধরনের যে, অর্থাৎ বল প্রয়োগ যেদিকে করা হয় তো তার বিপরীত দিকে যদি স্মরণ ঘটে তখন সেটা হবে ঋণাত্মক কাজ। তো ধনাত্মক কাজ কখন? যখন বল প্রয়োগের দিকে স্মরণ ঘটে, বল প্রয়োগের দিকে স্মরণ ঘটে, তখন যে কাজ সম্পন্ন হয় তাকে ধনাত্মক কাজ বলে। বল প্রয়োগের দিকে যদি স্মরণ ঘটে, একটা যদি দিয়ে দাও, যদি বল প্রয়োগের দিকে স্মরণ ঘটে তখন যে কাজ সম্পন্ন হয় তখন তাকে ধনাত্মক কাজ বলে। আর যদি উল্টাটা ঘটে, অর্থাৎ যে বল প্রয়োগ যেদিকে করলে তোমরা স্মরণটা তার উল্টা দিকে ঘটলো, তো তখন যে কাজটি হবে সেটি হচ্ছে ঋণাত্মক কাজ। অর্থাৎ যদি বল প্রয়োগের বিপরীত দিকে বস্তুর স্মরণ ঘটে, তখন যে কাজ সম্পন্ন হয় তাকে ঋণাত্মক কাজ বলে। তো
বল প্রয়োগের দিকের সাথে সরণ ঘটলে যে কাজ হবে এটা হবে ধনাত্মক কাজ, আর বল প্রয়োগের বিপরীত দিকে যদি কাজ সম্পন্ন হয় তাহলে হবে ঋণাত্মক কাজ। এখানে যারা ইন্টারমিডিয়েটে আছো, এই W = Fs cos θ, তোমরা সূত্রটা শিখবা এভাবে, W = Fs cos θ। তো cos θ কি? cos θ হচ্ছে বল যেদিকে প্রয়োগ করবা, সরণ একদম যদি সেই দিকে ঘটে, এটা হচ্ছে তোমার বলের দিক, অর্থাৎ F এই দিকে কাজ করছে মনে করো। তো এখানে যদি তোমার সরণটাও সেম ডিরেকশনে যাচ্ছে, 0 ডিগ্রি হয় অর্থাৎ cos 0, তো তখন পরিপূর্ণ বল এবং সরণের গুণটা কাজ হবে। তোমরা জানো যে cos θ এর মান যখন 90 ডিগ্রির চেয়ে বড় হবে তখন এখানে মাইনাস মান চলে আসবে, অর্থাৎ তখন ঋণাত্মক কাজ সম্পন্ন হবে। ঠিক আছে? আর যদি cos 90 ডিগ্রি হয়, তখন দেখো cos 90 ডিগ্রি হলে কোন সরণ, অর্থাৎ এই সেন্টার পয়েন্টের সাথে বলের দিকে কোনো সরণ ঘটছে না, কারণ সরণ হবে এই দিকে, বলটা এই দিকে ছিল, এই যদি এদিকে কাজ করে, এই দিকে যে সরণের উপাংশ থাকবে সেটা হবে কাজ বা ধনাত্মক কাজ। তো এখানে ডেফিনেশন গুলো আমি তোমাদেরকে একটু সাইজ করে দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে এটা পিডিএফও নিতে পারো। যদি যারা পিডিএফ ফাইল নিতে চাও তারা অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমার পিডিএফ ফাইল লাগবে। তো কাজ তো বুঝলাম যে কাজ দুই ধরনের হতে পারে, বল প্রয়োগে সরণ ঘটছে। তো এই বল প্রয়োগ করার জন্য কি দরকার? শক্তি দরকার। তাহলে আসো আমরা এবার শিখব শক্তি। শক্তি কি? কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। শক্তির এককও বলের মতোই, শক্তির এককও জুল। ঠিক আছে? সংক্ষেপে আমি লিখে দেই যে একক জুল। শক্তির একক জুল। তো এখানে কাজ শক্তির সাথে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ক্ষমতা। ক্ষমতা কি? ক্ষমতা হচ্ছে কাজ করার হার, বা একক সময়ে, মানে একক সময় বা 1 সেকেন্ড সময় একটা মানুষ আসলে যতটুকু কাজ করতে পারে সেটা হচ্ছে তার ক্ষমতা। মনে করো একজন লোক একটা কাজ 1 ঘন্টায় করে, ওই একই কাজ আরেকজন লোক মাত্র একজন 30 মিনিটে করে, তাহলে তো দুজনের ক্ষমতা সমান হবে না, দুজনের ক্ষমতা ভিন্ন ভিন্ন হবে। তো কাজ করার যে হার, একে বলা হয় হচ্ছে ক্ষমতা। তোমরা আরেকটু ভালোভাবে সংজ্ঞাটি লিখতে পারো, সেটা হচ্ছে এভাবে লিখতে পারো, একক সময়ে কৃত কাজই বা কৃত কাজকে ক্ষমতা বলে। তো ক্ষমতা, একে ইংরেজি থেকে বলে পাওয়ার, একে পি, এটা হচ্ছে W/T, অর্থাৎ সময়, মোট কাজকে যদি তুমি সময় দিয়ে ভাগ করো তাহলে যে মানটি পাওয়া যাবে সেটি হবে তার ক্ষমতা। তো আমরা এখানে অনেকগুলো ডেফিনেশন শিখে ফেলেছি, সেটা হচ্ছে কাজ কাকে বলে, শক্তি কাকে বলে, ক্ষমতা কাকে বলে। তো আমরা একটু অঙ্ক করি। মনে করো যে এক ব্যক্তি 20 নিউটন বল প্রয়োগ করে এক ব্যক্তি 20 নিউটন বল প্রয়োগ করে 10 সেকেন্ড সময়ে 100 মিটার দূরে
একটি বস্তুকে নিয়ে যায়। বস্তুকে নিয়ে যায়। এখান থেকে আমরা কাজ এবং ক্ষমতা নির্ণয় করব। কাজ ও ক্ষমতা বের করো। তো যদি আমরা কাজ বের করি, কাজ W সমান Fs, এখানে F এর মান দেওয়া আছে হচ্ছে 20 নিউটন আর S এর মান দেওয়া আছে হচ্ছে 100 মিটার। তো মান যদি বসিয়ে দাও তাহলে হবে 20 গুণ 100, তাহলে এটা হবে 2000 জুল কাজ সে সম্পন্ন করেছে। তো এই কাজ সে কতটুকু সময় করেছে? মাত্র 10 সেকেন্ডে করেছে। তাহলে আমরা যদি ক্ষমতা বের করি, ক্ষমতা P সমান W/T সমান এখানে হচ্ছে 2000 জুল কাজ ছিল এবং সময় হচ্ছে 10 সেকেন্ড, তাহলে এটা হবে 200 ওয়াট। ও ক্ষমতার একক হয়তো বলিনি, ক্ষমতার একক হচ্ছে ওয়াট। ঠিক আছে, এটা ক্ষমতার একক হচ্ছে ওয়াট। তো এবারে আসো আমরা এই শক্তির চতুর্থ অধ্যায়ে শক্তির দুইটা রূপ খুব ইম্পর্টেন্ট। একটার নাম হচ্ছে গতিশক্তি। তোমাদের বই অনেকগুলা শক্তির উপভেদ আছে, তো ওগুলা হচ্ছে তোমরা বই রিডিং পড়লেই বুঝতে পারবে। যে দুইটা শক্তি নিয়ে তোমাদের ম্যাথমেটিক্যাল সবচেয়ে বেশি আলোচনা হবে সেটা হচ্ছে গতিশক্তি আর একটা হচ্ছে বিভব শক্তি। গতিশক্তি আর একটা হচ্ছে বিভব শক্তি। তো গতিশক্তি কাকে বলে? গতিশক্তি হচ্ছে বস্তুর গতির কারণে, অর্থাৎ একটা বস্তু যখন গতিশীল হয় তার গতির কারণে এটি কাজ করার যে সামর্থ্য লাভ করে, এটি হচ্ছে তার গতিশক্তি। ঠিক আছে, মনে করো একটা গাড়ি চলছে, তো ওই গাড়ি চলার কারণে তার ভিতরে যে শক্তিটা তৈরি হয়েছে বা কাজ করার সামর্থ্য তৈরি হয়েছে, তো এটি হচ্ছে তার গতিশক্তি। তো আমি একটু লিখে দেই যে কোনো গতিশীল বস্তু কণার গতির কারণে সেটি কাজ করার যে সামর্থ্য অর্জন করে, তাকে গতিশক্তি বলে। কোন গতিশীল বস্তু গতির কারণে সে কোন বস্তু কণা গতির কারণে সেটি কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকে গতিশক্তি বলে। এটাকে ই কে দ্বারা প্রকাশ করা হয়। এই ই কে সমান হচ্ছে হাফ এম ভি স্কয়ার। আর একটা হচ্ছে বিভব শক্তি। বিভব শক্তি, তো আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি তোমাদেরকে, যে ডাস্টারটা এখানে রাখা, ওই ডাস্টারটার অবস্থান আমি পরিবর্তন করলাম, এটিকে উপরে নিলাম, এবার নিয়ে জাস্ট ছেড়ে দিব। তো জাস্ট ছেড়ে দিলে কি হবে? এটা নিচে পড়ে যাচ্ছে। এখানে কিন্তু আমি কোনো বল প্রয়োগ করি নাই, বল প্রয়োগ ছাড়াই এখানে সরণ ঘটছে। বল আসলে এর উপর একটা আছে, সেটা হচ্ছে অভিকর্ষ বল। তো এই অভিকর্ষ বলের প্রভাবে আসলে নিচে পড়ে যাচ্ছে। তো এখানে যে জিনিসটা হয়েছে, তার অবস্থানের পরিবর্তনের কারণে এটি কাজ করার একটা সামর্থ্য অর্জন করেছে। এটি অবস্থার পরিবর্তনের কারণে হতে পারে। মনে করো একটা স্প্রিং কে যদি আমরা চাপ দেই, তখন এর মধ্যে একটা কাজ করার সামর্থ্য অর্জিত হবে। ঠিক আছে, একটা রাবারকে টেনে লম্বা করা হয়, তখন ওই রাবারের ভিতরে তার আগের জায়গায় ফেরত আসার যে একটা সামর্থ্য অর্জিত হয়। তো এই কারণে তার মধ্যে যে শক্তিটা জমা হয়, এটা হচ্ছে তার বিভব শক্তি। তো আমরা এটাকে লিখতে পারি যে কোনো বস্তুর তার অবস্থানের পরিবর্তনের কারণে বা অবস্থার পরিবর্তনের কারণে এটি যে সামর্থ্য অর্জন করে তাকে বিভব শক্তি বলে। কোন বস্তুর অবস্থান বা অবস্থার
অবস্থা মানে এটি যে অবস্থায় ছিল, আকৃতি আর কি। অবস্থার পরিবর্তনের ফলে কাজ করার যে সামর্থ্য অর্জন করে, ফলে বস্তুটি কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকে বিভব শক্তি বলে। তো এটাকে কিভাবে প্রকাশ করা হয়? এটাকে ইপি দ্বারা প্রকাশ করা হয়। বিভব শক্তি ইপি সমান সমান হচ্ছে mg/h। ঠিক আছে, এখানে m কি? m হচ্ছে বস্তুর ভর, g হচ্ছে অভিকর্ষ ত্বরণ এবং h হচ্ছে তার যে অবস্থা যতটুকু পরিবর্তন হয়েছে, উচ্চতা। বা এখানে ক্ষেত্র বিশেষে অন্য কিছু দিয়েও প্রকাশ করা যেতে পারে যে তার কি পরিমাণ অবস্থার পরিবর্তন হয়েছে বা অবস্থানের পরিবর্তন হয়েছে। তো ইপি সমান সমান হচ্ছে mg/h। তো এবারে আমরা একটা অঙ্ক করে দেখব যে এগুলা কিভাবে হয়। তো বিভব শক্তি কোনগুলা? বিভব শক্তি মনে করো একটা জায়গায়, যেমন বর্তমানে বিদ্যুতের একটা সংকট আছে, কাপ্তা একটা পানি বিদ্যুৎ কেন্দ্র আছে, এখানে কি করা হয়? বাঁধ দিয়ে পানিকে আটকে রাখা হয়। তো এটা কি তার স্বাভাবিক অবস্থার পরিবর্তন করা হয়েছে। তো স্বাভাবিক অবস্থার পরিবর্তনের ফলে পানির মধ্যে একটা শক্তি জমা হয়েছে, যে শক্তির ফলে এটিকে আটকে রাখার ফলে এটি উপর থেকে নিচে তীব্র বেগে পড়ে, যার প্রভাবে সেই শক্তি ব্যবহার করে আমরা এই বিভব শক্তি ব্যবহার করে আমরা সেই কাপ্তাই লেক থেকে যে বিদ্যুৎ উৎপাদন করছি, অর্থাৎ যেখানে বিভব শক্তি জমা হয়েছিল পানির মধ্যে, তো সেইটাকে ব্যবহার করে আমরা বিদ্যুৎ শক্তিকে কনভার্ট করতে সক্ষম হয়েছি। তো গতিশক্তি শিখলে, বিভব শক্তি শিখলে, তাহলে আমরা এবার একটা সৃজনশীল করি, যেন সেই সৃজনশীলটা মধ্যে আমাদের এই সূত্রগুলো সব প্র্যাকটিস হয়ে যায়। মনে করো যে রহিম 20 কেজি ভরের একটি বস্তুকে ভরের একটি বস্তুকে 10 মিটার উচ্চতায় উঠালো। ঠিক আছে, তো এই বস্তুটাকে উঠে ছেড়ে দেওয়া হলো। মনে করো বস্তুটি নিচে পড়ার সময় বস্তুটি নিচে পড়ার মুহূর্তে, এখানে মুহূর্ত বানান ভুল হতে পারে, আসলে বাংলা বিষয়ে বেগ হলো 10 ms⁻1। ঠিক আছে, তো রহিম 20 কেজি ভরের একটি বস্তুকে 10 মিটার উচ্চতায় উঠায় ছেড়ে দিল। মনে করো এখানে আমরা অনেকগুলা জিনিস শিখে ফেলতে পারি, যে মনে করো রহিম কতটুকু কাজ করলো, তো এটা জাস্ট গুণ করে দিলে হয়ে যাবে। এখানে আগে বল বের করে নিতে হবে। তো মনে করো এখানে আমি দুইটা প্রশ্ন দিচ্ছি। এক নাম্বার হচ্ছে বিভব শক্তি নির্ণয় করো। বিভব শক্তি নির্ণয় করো। এটা গ লিখেছি একবারই, কারণ হচ্ছে ক খ হয়তো ব্যাখ্যামূলক প্রশ্ন থাকবে। বিভব শক্তি নির্ণয় করো। ঘতে মনে করো বললাম যে বলটি যখন বস্তুটি যখন একদম নিচে পড়ছে, তো নিচে পড়ার মুহূর্তে গতি শক্তি নির্ণয় করো। শক্তি নির্ণয় করো। তো আমরা এটাকে সমাধান করব বিভব শক্তি। তো বিভব শক্তির সমান আমরা কি শিখেছি? বিভব শক্তির সমান সমান আমরা শিখেছি
ইপি সমান mgh। তো আমরা মানগুলো একটু লিখে ফেলি। এখানে m এর মান কি দেওয়া আছে, m সমান সমান দেওয়া আছে 20 কেজি, g এর মান হচ্ছে 9.8 এবং h এর মান হচ্ছে 10 মিটার। তাহলে আমরা মানগুলো যদি বসিয়ে দেই 20 গুণ 9.8 গুণ 10, তো এটা গুণ করলে যা হবে তত জুল, ঠিক আছে। আমি ক্যালকুলেটর নেমনি, ম্যানুয়ালি গুণ করছি। 1960 জুল। এটা আমি মনে মনে গুণ করেছি, এটা মান তোমরা সঠিকভাবে ক্যালকুলেটর দিয়ে একটু টেস্ট করে দেখো ঠিক আছে কিনা। এরপরে আসো যে এখানে বলেছে বস্তুটি নিচে পড়ার মুহূর্তে তার বেগ যদি 10 মিটার পার সেকেন্ড হয় তাহলে গতিশক্তি কত হবে। তাহলে গতিশক্তি E কে সমান সমান হাফ m v স্কয়ার। তো হাফ m এর মান কত দেওয়া আছে, m এর মান দেওয়া আছে 20 গুণ v এর মান কত, v এর মান হচ্ছে 10 মিটার। তোমরা এখানে লিখে রাখতে পারো m হচ্ছে 10 কেজি, সরি 20 কেজি, আর v এর মান হচ্ছে 10 ms ইনভার্স 1। তো মানগুলো যদি আমরা ব্যবহার করি, হাফ গুণ 20 গুণ 10 স্কয়ার মানে 100, তো এটা হইল 1000 জুল। যদিও এখানে একটু গাণিতিক সমস্যা আছে, কারণ এখানে যখন একদম নিচে পড়বে এই মুহূর্তে গতিশক্তি এবং বিভব শক্তি দুইটা আসলে সমান হবে। এটি 10 মিটার পার সেকেন্ড বেগে নিচে পড়বে না, বরং আরো বেশি বেগে নিচে পড়বে যদি বাস্তব ভাবে আর কি কোনো বাতাসের বাধাটা না থাকে। তো এখানে গতিশক্তি আমাদের বিভব শক্তি বের হয়েছিল 1960 জুল এবং গতিশক্তি বের হয়েছে 1000 জুল। তো এভাবে তোমরা গতিশক্তি এবং বিভব শক্তি রিলেটেড সৃজনশীলগুলো করতে পারবে। তো আমি তোমাদেরকে এখানে স্ক্রিনে আরেকটি সৃজনশীল দিয়ে দিচ্ছি। তো এখানে বলে এই সৃজনশীলে যে কৃত কাজ এবং ক্ষমতা নির্ণয় করো। তো কৃত কাজ নির্ণয় করতে পারলে তোমরা ক্ষমতাও নির্ণয় করতে পারবে। যে আগে কৃত কাজ সমান সমান কাজ সমান সমান হচ্ছে W সমান সমান FS ব্যবহার করে বা FH ব্যবহার করতে পারো। তো কৃত কাজ, এরপরে ক্ষমতা নির্ণয় করতে পারবে। আরেকটি জিনিস হচ্ছে কর্মদক্ষতা, এই সৃজনশীলের ঘ নাম্বার, যেটা 1 নম্বরে দেখতে পাচ্ছ যে কর্মদক্ষতা। তো এই কর্মদক্ষতার জন্য আমরা পরের ক্লাসে কর্মদক্ষতা নিয়ে আলোচনা করব। তো সেই ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রয়েছে। আর তোমাদের নিয়মিত ভিডিও পেলে কোন অধ্যায় বেশি কঠিন মনে হয় তোমরা কমেন্ট করে জানাতে পারো, যে পরবর্তীতে সেই অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব বা সেই অধ্যায়ের ক্লাস নেব। তো চতুর্থ অধ্যায়ে পদার্থবিজ্ঞান যারা বুঝেছ তাদেরকে অনেক ধন্যবাদ এই পর্যন্ত বোঝার জন্য। এর পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। আর তোমরা এই যে দুইটা সৃজনশীল দিলাম এটি খাতা কলমে করে ফেলো, তা নিয়মিত করলে তোমাদের আস্তে আস্তে আপগ্রেড হবে। আর তোমরা চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, তাহলে নিয়মিত ভিডিও পাবে। আর তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও যাতে ওরাও শিখতে পারে। ওদেরকে অনুরোধ করবা সাবস্ক্রাইব করে রাখার জন্য। তোমাদের সাবস্ক্রাইব সংখ্যা বাড়লে আমি আরো বেশি ক্লাস নেওয়ার জন্য উপকৃত হব। তাহলে তোমরা ফ্রিতে অনেক ভালো ভালো এই ক্লাসগুলো দেখতে পারবে।